ম্যাডাম দেখুন, আপনি কে সেটা জানার বর্তমানে কোনো আগ্রহ আমার নেই, আর কোনোদিন হবে কি না তাও জানি না। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনিও এই ভার্সিটির স্টুডেন্ট আর আমিও, সো আমার সঙ্গে লাগতে আসবেন না, তাহলে শুধু আমার নয় আপনারও সমস্যা হতে পারে। হো, তাই নাকি? তাহলে তুই আমাকে থ্রেট দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, বল শুনি, তুই কি করতে পারবি? এই কথাটা শুনেই নীল ঠাস করে নেহার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। নীল ক্লাসরুমে চলে এসে দেখতে পেল ছেলেটি বেঞ্চে বসে আছে। তাই এখন এই নীল তার সামনে গিয়ে বসলো আর বলল, বন্ধু হবে আমার, আমিও তোমার মতোই ভার্সিটির নতুন পরিচিত হয়েছি, আর আজকে আমারও প্রথম দিন ছিল। সত্যি তোমার সকাল থেকে আমি অবাক হলাম। আমি তো মেয়েটার সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিলাম না। হ্যাঁ, তুমি এভাবে প্রতিবাদ করে আমাকে ওর হাত থেকে উদ্ধার করে নিয়ে আসলে। সত্যি আমি ভাবতেই পারছি না কেউ আমাকে ওইখানে থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারতো। সোনা, কখনো কাউকে ভয় পাবে না, সব সময় সত্য আর সৎ পথে থাকবে, তাহলেই সব সময় ভালো কিছু করতে পারবে। যাই হোক, বাদ দাও ওসব কথা। ওসব মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। ওরা বড়লোক বাবার বখাটে মেয়ে, নিজের বাবার পয়সার ফুটানি ভার্সিটিতে এসে দেখায়। ওদের আমি ধার ধারি না। হ্যাঁ ভাই, তা তো বললাম, আপনি একদম অসাধারণ। আমি ক্লাসে এসে সবার কাছে জানতে পারলাম এই মেয়েটার ভয়ে ভার্সিটির সমস্ত স্টুডেন্ট এক পাশ হয়ে থাকে, কারণ সে সবসময় নিজের ক্ষমতার বড়াই দেখায়। তাছাড়া প্রিন্সিপাল স্যারের সঙ্গে ওর বাবার ভালো বন্ধুত্ব আছে, তাই সবসময় এরকম করে, কারণ প্রিন্সিপাল স্যার তাকে কখনোই কিছু বলবে না। কিন্তু বছরের পর বছর এরকমটা চলতেই থাকবে এটা তো হতে পারে না, কারণ এটা ভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মানুষ শিক্ষা গ্রহণ করতে আসে, এসব আকাম কুকাম করতে নয়। যাই হোক, তোমাকে বলেছিলাম তুমি আমার বন্ধু হবে কিনা। অবশ্যই, আপনার মতো একজন মানুষের বন্ধু হতে পারা তো ভাগ্যর ব্যাপার। আমি অবশ্যই আপনার বন্ধু হব। তাহলে আজ থেকে আমাকে তুই করে বলতে হবে, কারণ বন্ধুদের মাঝখানে নো তুমি আর নো আপনি, অনলি তুই। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আজ থেকে তোকে তুই করে বলবো। এখন চলার দিকে যাওয়া যাক। আজকে তো ভার্সিটির প্রথম দিন, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল, তাই নাস্তা করে আসতে পারিনি। কিন্তু আমি তো নাস্তা করে এসেছি, কারণ আমার আম্মু সকালবেলা নাস্তা না করে আমাকে বাসা থেকে বের হতে দেয় না, তাই আমাকে প্রতিদিন নাস্তা করে তারপর বাসা থেকে বের হতে হয়। নাস্তা করে এসেছিস তো কি হয়েছে, এখন আবার আমার সঙ্গে নাস্তা করবি? চল আমার সঙ্গে, দুজনের একসঙ্গে নাস্তা করব, আর আজকের নাস্তার বিল কিন্তু আমি দিব, এটা মনে রাখিস। এই কথা বলেই হৃদয় নীলের হাত ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। আর তারপর সেখানে দুজনে নাস্তা খেতে শুরু করলো। তখনই হঠাৎ হৃদয় বলল, দোস্ত, ওই মেয়েটা তো দেখা যায় এদিকেই আসছে, এখন কি হবে? এখানে আবার উল্টাপাল্টা কিছু করবে না তো? দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। ও উল্টাপাল্টা করবে, আমি কি ওকে ছেড়ে দেব ভেবেছিস? ও যদি ডালে ডালে চলে তাহলে আমি পাতায় পাতায় চলবো। আমি ওর চাইতে কোনো অংশে কম নই, মনে রাখবি। ও একটা মেয়ে আর আমি একটা ছেলে, ওর কাছে পরাজয় মানার জন্য আমার জন্ম হয়নি। দোস্ত, সমস্যাটা তো সেইখানে। আসলে এই যুগের মেয়েদের বিশ্বাস করা যায় না, ওরা কখন কি করবে আর কখন কি করবে না সেটা কিন্তু মাত্র গ্যারান্টি নেই। যাই হোক দোস্ত, তুই যাই করিস না কেন, উল্টাপাল্টা কিছু করিস না। তুই কোনো চিন্তা করিস না, তুই চুপচাপ বসে থাক আর দেখতে থাক ঠিক এখানে কি হয়। এই বলে নীল আর হৃদয় তাদের মতো করেই নাস্তা খেতে থাকলো। আর তখনই নেহা এসে সেখানে উপস্থিত হলো। নেহা সেখানে এসে একটা চেয়ার টেনে বসে পড়লো আর নীলকে উদ্দেশ্য করে বলল, এই খোকা, এবার বলো তাহলে, কে তুমি আর কি তোমার পরিচয়? আমি নীল, বাবা সামান্য একজন ব্যবসায়ী। আর কিছু জানতে চাই?
একজন ব্যবসায়ীর ছেলে হয়ে এত ফুটানি তোমার? তুমি জানো আমি কে? আমার বাবাকে তুমি আমার পরিচয় না জানিয়ে আমার সঙ্গে এরকম আচরণ করার সাহস পেলে কোথা থেকে? ম্যাডাম, আমি তো আপনাকে বলে দিয়েছি, আপনি যেই হন না কেন সে ব্যাপারে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি আপনার ব্যাপারে কিছুই জানতে চাই না। এখানে যেহেতু পড়াশোনা করতে এসেছি, ব্যাস এইটুকুই জানি। হো, তাই নাকি? আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে সেটা তুই জানিস? আমি ভার্সিটির সিনিয়র। আমাকে সব সময় রেসপেক্ট করে কথা বলবি, আসতে যেতে সালাম দিবি, যেখানেই পাবি সেখানেই আমাকে সম্মান জানাবি। পারবো না আমি, কারণ আপনি এমন কেউ নন যাকে আমার সামনে পেলেই সম্মান করতে হবে। আপনি আমার চাইতে সিনিয়র, আপনি সেটুকু সম্মান পেতে পারেন, কিন্তু এর চাইতে বেশি সম্মান আপনি কখনোই পাবেন না। যাই হোক, সবাই নষ্ট করবেন না, ক্লাসের টাইম হয়ে গেছে, নাস্তা শেষ করে ক্লাসে যেতে হবে। ভাববে ওই হালা আমি ভার্সিটির সিনিয়র, তুই আমাকে ক্লাসের অজুহাত দেখাচ্ছিস? দেখুন ম্যাডাম, ক্লাসের টাইম হয়ে গেছে, সো উল্টাপাল্টা কিছু করবেন না, আমার মেজাজ খারাপ করবেন না। তাহলে আপনি কি দেখাতে পারেন? আমি তার চাইতে 3 গুণ দেখিয়ে দিব, তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। ও তাই নাকি? কি করবি তুই? কি করার মরদ আছে তোর? তাহলে দেখিয়ে দে তো, আমিও দেখে নিই। ম্যাডাম, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আপনি আমার মেজাজটা খারাপ করাবেন না, তাহলে কিন্তু আপনাকে নিজেকেই পস্তাতে হবে। এই কেন পস্তাতে হবে বল শুনি? আমার মতো সুন্দরী মেয়ে ভার্সিটিতে কি আর দ্বিতীয়টা আছে? ভার্সিটির সমস্ত ছেলেরা আমার পেছনে লাইন মারে, আমার সঙ্গে 2-3 মিনিট কথা বলার জন্য চান্স খুঁজে, আর সেখানে তুই কিনা আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? ম্যাডাম, যারা আপনার পেছনে লাইন মারে ওদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। তাছাড়া আমার মনে হয় না তারা ছেলে, আমার মনে হয় ওইগুলো সবকটাই হিজড়া, কারণ মেয়েদের পেছনে লাইন মারা কোনো ছেলের কাজ নাই। আপনার মতো মেয়ে, আপনাকে তো আমার মেয়ে বলেই মনে হয় না। আচ্ছা বলতো শুনি, কোন দিক থেকে আমাকে মেয়ে মনে হয় না? এই যে আপনাকে বললাম, আপনার ড্রেস, আপনি যে ড্রেসগুলো পরেছেন এগুলো ছেলেরা পরে, মেয়েরা কখনো এগুলো পরে না। জিন্স শার্ট আর আপনার ছোট ছোট চুল, এগুলো দেখে কি কেউ বলবে আপনি মেয়ে? এই, স্টপ দিস ননসেন্স। আমার ড্রেস তুই কখনো কথা বলবি না। আমি ছোটবেলা থেকেই এগুলো পরে অভ্যস্ত। আমি এগুলো ছাড়া অন্য কিছু পড়তে পারি না, তাই আমি সবসময় এগুলোই পরি। আর আমার চুল নিয়ে কথা বলছিস? আমি অসুস্থ ছিলাম তাই চুলগুলো কেটে ফেলতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসছি, সময় নেই, ক্লাসের টাইম হয়ে গেছে। আরে খোকা, এত তাড়া কিসের? আমি কি তোকে এত তাড়াতাড়ি যেতে দেবো নাকি? তুই যতক্ষণ একটু আগের ওই ব্যবহারটার জন্য ক্ষমা চাইবি, ততক্ষণ আমি তোকে এখান থেকে যেতে দেব না। ক্ষমা চাইবো, তাও আবার আমি আপনার কাছে? কখনোই না ম্যাডাম, আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে হবে। তাছাড়া আমার ডায়েরিতে ক্ষমা চাওয়া বলে কোনো শব্দ নেই। এই বলে নীল সেখান থেকে চলে যেতে চাইলে তখনই পেছন থেকে নেহা বলল, আজকে তুই ভার্সিটিতে প্রথম এসেছিস তাই তোকে কিচ্ছু বললাম না, তবে ভাবিস না আমি তোকে ছেড়ে দেব। আমি নেহা, আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার মজা তুই হাড়ে হাড়ে টের পাবি। আমি তোকে দেখিয়ে দেব আমি কি জিনিস, আর তোর কত বড় বুকের পাটা আমি সেটাও দেখে নেব। কথাটা শুনে নীল তখনই সেখান থেকে পিছু হটে এসে নেহার হাত থেকে তার মোবাইলটা নিয়ে সঙ্গে সঙ্গে তার শার্টের বোতামগুলো খুলে বুকটা উধাম করে বেশ কয়েকটা ছবি তুলে দিল। আর সঙ্গে সঙ্গে নেহার মোবাইলে নীলের নাম্বারটা তুলে দিয়ে নীল সেটা নেহার হাতে তুলে দিয়ে বলল, আমি আমার বুকের বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছি। আপনার যখন আমার বুকের পাটা দেখতে মন চাইবে তখন এটা দেখে নেবেন। আর যদি কখনো আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে তাহলে আমার নাম্বারে জাস্ট একটা মিস কল দেবেন। তোকে তো আমি চাইলে বিয়েও করতে পারেন, আপনি যথেষ্ট সুন্দরী, সিনিয়র হলে সমস্যা নেই, আমার বাসায় মেনে নেবে। এই কথা বলেই নীল সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। আর এদিকে ক্লাসরুমে আসতে ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষ হলে হৃদয় নীলকে বলল, দোস্ত, মেয়েটার সাথে এভাবে পাঙ্গা নেওয়া ঠিক হয়নি, কারণ তুই তো জানিস আমি তোকে বলেছি মেয়েটা প্রিন্সিপালের আত্মীয় হয়। তোর এই ভার্সিটির পড়াশোনা করা খুব কঠিন হয়ে পড়বে, সে সঙ্গে আমার। আরে ভাই, তুই কোনো চিন্তাই করিস না, আমি আছি তো। ওই মেয়ে কি ঝামেলা করবে সেটা আমি দেখে নেব। এই সব কিছু নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই মুখটা বন্ধ করে থাক, তাহলেই হবে।
ঠিক আছে দোস্ত, আমি চিন্তা করব না, কিন্তু তুই যা করবি খুব চিন্তা ভাবনা করে করবি। এমন কিছু করবি না যাতে পড়াশোনাটা বন্ধ করে দিতে হয়, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার চোখে হাজারো স্বপ্ন, আমাকে পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্ট করে একটা চাকরি পেতে হবে। ঠিক আছে ভাই, কোনো সমস্যা হবে না, তুই কোনো চিন্তা করিস না। এই বলে হৃদয় আর নীল ভার্সিটি শেষ হলে বাসায় চলে আসতো। এভাবেই চলতে থাকলো দিনকাল। হঠাৎ একদিন হৃদয় নীলকে বলে, দোস্ত, তোকে এই কথাটা বলার ছিল, কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আসলে ভার্সিটির আসার পরেই আমার একটা মেয়েকে ভালো লেগে আছে, কিন্তু মেয়েটাকে কিভাবে প্রপোজ করব সেটাই ভেবে পাচ্ছি না। তুই যদি একটু উপায় বলে দিতি। আব্বে ওই সালা হন, আমি কোনোদিন প্রেম টেম করি নাই, ওইসব আমাকে দিয়ে হবে না। তুই অন্য একজনের কাছ থেকে পরামর্শ নে। আর একটা কথা, সামনের সপ্তাহে কিন্তু ভার্সিটিতে পার্টি আছে, মনে রাখিস কিন্তু। হ্যাঁ, সেটা তো আমি জানি। আর ওই দিন খুব মজা হবে। আমি শুনেছিলাম আগে এই ভার্সিটির জানুয়ারি মাসে খুব ভালো একটা পার্টি হয়, সেখানে সবাই অনেক আনন্দ করে। এই বছরে আমরাও সেটা করতে পারবো। এটা শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ সেটাই। যাই হোক, তোর আম্মু শুনেছিলাম অসুস্থ, এখন কি অবস্থা? এখন কেমন আছে? আম্মুর অবস্থা খুব একটা ভালো না রে। ডাক্তার বলেছে হার্টের অপারেশন করাতে হবে, তা না হলে খুব বড় একটা বিপদ হয়ে যেতে পারে। কিন্তু আমার আব্বু একা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। সেখানে আমার পড়াশোনা, আমার ছোট বোনের পড়াশোনা, তারপর আবার আমার মায়ের চিকিৎসা, সংসারের খরচ, সবকিছু মিলিয়ে আমার আব্বুর উপর অনেকটাই চাপ পড়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, সমস্যা নেই, কাল বিকেলে আমি একবার তোদের বাড়িতে যাব। আর হ্যাঁ, এটা কিন্তু তুই তোর বাড়িতে বলবি না, সবাইকে সারপ্রাইজ দিতে চাই। এই বলে দুজন কথা বলা শেষ করে সেখান থেকে চলে গেল। এদিকে পরের দিন বিকেলবেলা নীল বাসা থেকে বের হয়ে হৃদয়দের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই হৃদয় এসে দরজা খুলে দিল আর নীলকে দেখে বলল, আরে দোস্ত, তুই চলে এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আসবি না। সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি। এতক্ষণে যখন আসলি না, আমি ভেবেছি তুই আজকে আসবি না। দোস্ত, আসলে বাসায় একটু কাজ পড়ে গেছিল। যাই হোক, এখন ভিতরে চল। আর এগুলো তোর বোন আর তোর মায়ের জন্য এনেছি। আমার বন্ধু সমস্যা আছে, আর সেখানে আমি আমার বন্ধুকে সহযোগিতা করব না, এটা হতে পারে নাকি? এখন চল ভিতরে, এই প্যাকেটে কিছু মিষ্টি আছে, এগুলো একটা প্লেটে করে নিয়ে আয়, সবাই একসঙ্গে বসে খাবো। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুই এখানে বস, আমি আম্মুকে বলি তুই এসেছিস। এই বলে হৃদয় ভেতরে চলে গেল। আর কিছুক্ষণ পর হৃদয়ের আব্বু আম্মু আর তার ছোট বোন সেখানে আসলো। সবাই মিলে বসে অনেকক্ষণ গল্পগুজব করলে হৃদয়ের আম্মু নীলকে নাস্তা বানিয়ে রেখে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল। তখন নীল হৃদয়ের আম্মুকে বলল, আন্টি, আমার যাবার সময় হয়ে এসেছে, আমাকে যেতে হবে। এই প্যাকেটটা রাখুন, এখানে আপনার প্রয়োজনীয় একটা জিনিস আছে। এটা আমি আপনাকে আপনার ছেলে হিসেবে উপহার দিয়েছি, এটা আমাকে ফেরত দিতে হবে না। কি বলো বাবা? এখানে তো এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আর আমাকেই বা কেন দিচ্ছ? আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, এগুলো আমার নিজের টাকা। আমার বাবা আমাকে প্রতি মাসে হাত খরচের জন্য যে টাকাটা দেয়, সেটা আমি আমার অ্যাকাউন্টে জমা করে রাখি। আর যখন আমার পরিচিত কেউ কোনো সমস্যায় পড়ে, তখন আমি তাকে এটা দিয়ে সহযোগিতা করি। আমি হৃদয়ের কাছ থেকে শুনলাম টাকার জন্য আপনার অপারেশন হচ্ছে না, তাই আমি অ্যাকাউন্টে এইটুকু টাকাই ছিল, এটা আপনার জন্য নিয়ে এসেছি। যদি আরও টাকা লাগে তাহলে আপনি আমাকে জানাবেন, আমি আমার আব্বুর কাছ থেকে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আর আমার আব্বু কিছু মনেও করবে না। দোস্ত, তুই সত্যি অনেক ভালো মানুষ। আমি তোর কাছে কিছু না চাওয়াতেই তুই আমাকে এত কিছু দিয়েছিস। সত্যি সত্যি আমি তোকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। আজকে যদি আমার নিজের মায়ের পেটের একটা ভাই থাকতো, সেও হয়তো আমাকে এতটুকু সহযোগিতা করতো না। আরে ভাই, এভাবে বলার কিছুই নেই, মানুষ মানুষের জন্য। আর আমি তোর বন্ধু, তুই একটা বিপদে পড়েছিস, আমি তোকে সাহায্য করব না? এখানে 1.5 লক্ষ টাকা আছে, এতে যদি না হয় তাহলে তুই আমাকে জানাবি। আন্টির অপারেশনের যত খরচ লাগে, আন্টির আরেকটা ছেলে হিসেবে আমি সেই টাকা দেব, এটা আমার দায়িত্ব। নীলে এই কথা শুনে হৃদয় আর হৃদয়ের ফ্যামিলির সবাই একদম কান্না করে দিয়েছে।
তারা ভাবতেই পারেনি তাদের জীবনে এমন একজন মানুষ ফেরেশতার মতো হয়ে আসবে। অতঃপর নীল তাদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। এদিকে পরদিন সকালবেলা ভার্সিটিতে আসতেই তখনই আবার নেহার সঙ্গে একটা ঝামেলা বেঁধে গেল। ভার্সিটিতে এসে তার বাইকটা পার্কিং এরিয়ায় রাখতে যাবে, তখনই নেহা সেখানে তার বাইক নিয়ে আসে আর তখনই ধাক্কা দিয়ে নীলের বাইকটা ফেলে দেয়। কি ব্যাপার নেহা আপু, এটা আপনি কি করলেন? আপনি আমার বাইকটা ফেলে দিলেন কেন? ফেলে দিয়েছি, বেশ করেছি। তোর সাহস কি করে হলো এখানে বাইক রাখার? তুই জানিস না এখানে আমি বাইক রাখি? তাহলে তুই কেন বাইক রেখেছিস? লক্কর ঝক্কর ভাঙ্গারি একটা বাইক এখানে রাখার সাহস তোর কি করে হয়? নেহা আপু, আপনি আপনার মুখের ভাষা ঠিক করে কথা বলুন। এই বাইকটা আমি 5 বছর ধরে চালাচ্ছি। এটা আমার বন্ধুর মতো বলতে পারেন। আমি একে ছাড়া কোথাও যেতে পারি না। আর আপনি এখন আমার বাইকটাতে ধাক্কা মেরে ফেলে দিলেন। ফেলে দিয়েছি, বেশ করেছি। তুই যাতে আজকের পর আর কখনো এরকম কাজ করার সাহস না দেখাতে পারিস, তাই এটা করেছি। তোর বাইক ভেঙে গেছে, সারাতে টাকা লাগবে। এই নে, এখানে 50 টাকা আছে। এটা দিয়ে কোনো ভাঙ্গারি গ্যারেজ থেকে সারিয়ে নিস। এই কথা বলেই নেহা সেখান থেকে চলে যেতে চাইছিল, আর তখনই নীল তার হাত ধরে টেনে সামনে দাঁড় করালো আর ঠাস করে নেহার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, এই নিন ম্যাডাম আপনার 50 টাকা। আপনার গালে যদি ব্যথা লেগে থাকে এটা দিয়ে ফার্মেসি থেকে 2টো ট্যাবলেট কিনে খাবেন, তাহলে ভালো হয়ে যাবে। তোর সাহস তো কম নয়, তুই আমার গায়ে হাত তুলিস। আজ তোকে আমি দেখেই ছাড়বো। দেখার জন্য কোথায় নিয়ে যাব? আমার বেডরুমে নাকি কোনো আবাসিক হোটেলে? আপনি যেখানে বলেন আমি সেখানেই নিয়ে যাব। আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলেই নেহা নীলের গালে চড় বসাতেই চাইছিল, কিন্তু নীল সেটা করতে না দিয়ে নেহার হাতটা ধরে ফেলে এবং সেই সঙ্গে নেহার কোমরে ধরে টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয় আর ঠাস করে নেহার 2 গালে দুটো চুমু বসিয়ে দেয়। তারপর বলে, ম্যাডাম, আমি চট দিয়ে আপনার গালে যে ব্যথাটা দিয়েছিলাম সেটা আশা করি আমার চুমু দিয়ে পুষিয়ে দিয়েছি। আমার চুমু খেতে কেমন লাগে ম্যাডাম? তোর এত বড় সাহস, তুই আমাকে চুমু খাস? তোর আমাকে চুমু খাওয়ার সাহস হলো কোথা থেকে? কোথায় তুই আর কোথায় আমি? কোথায় আকাশের চাঁদ আর কোথায় নর্দমার কীট? তোর মতো ছেলে এই ভার্সিটিতে পড়াশোনা করে, এটাই তো অনেক। আর সেখানে কিনা তুই আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস। আজ তোর আমি এমন হাল করব, তুই ভবিষ্যতে আমার সামনে এসে দাঁড়ানোর সাহসটুকু পর্যন্ত দেখাবি না। চাইলে আমার সঙ্গে বাসরও করতে পারেন, আমি আপনাকে না করব না বললাম তো। আপনি যথেষ্ট সুন্দরী আছেন। আপনি কি আমার বাসায় মেনে নেবে? কোনো প্রবলেম হবে না? বলেই নীল সেখান থেকে চলে গেল। এরপর দেখতে দেখতে ভার্সিটির অনুষ্ঠানের দিন চলে আসলো। আগের দিন থেকেই ভার্সিটির পুরো এরিয়াটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর আজ সকালবেলা থেকেই ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট অনেক সুন্দর করে সাজুগুজু করে ভার্সিটিতে আসা শুরু করে দিয়েছে, কারণ আজ ভার্সিটিতে অনেক আনন্দ উল্লাস হবে। সবাই নিজেদের মতো করে আনন্দ করবে, গান গাইবে, নাচ করবে। এদিকে নীল সকাল 8টা থেকে ভার্সিটি ক্যাম্পাসে আসে আর বন্ধুদের নিয়েই ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে গল্প করতে থাকে। তখনই হঠাৎ নেহা ভার্সিটিতে আসে আর গাড়িটা দাঁড় করিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে থাকে। তখনই হৃদয় নীলকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, তাকিয়ে দেখ তো এটা কে? এই মেয়েটাকে তো আমাদের ভার্সিটিতে আজকের আগে কখনো দেখছি বলে মনে হয় না। দূর শালা কানা, তুই কি ভুলে গেছিস সেটা আমাদের সিনিয়র আপু? ওই যে ওই মেয়েটা, নেহা যার নাম। কিন্তু আজ তো ওকে দেখে পুরাই অন্যরকম লাগছে। মেয়েটাকে বলল সে কোনোদিনও শার্ট প্যান্ট ছাড়া অন্য কিছুই পরেনি, তাহলে আজ শাড়ি পরলো কিভাবে? সেটা বড় কথা নয় ভাই, বড় কথা হলো মেয়েটাকে শাড়িতে অন্যরকম সুন্দরী লাগছে। তাছাড়া তো এক ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টই হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। অন্যদের আমি পরে দেখে নেব, আগে তুই নিজের মুখটা বন্ধ কর। হ্যাঁ সত্যি আজ নেহাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু এত সুন্দর এলাকার পিছনে রহস্যটা কি? আর সে আজকে শাড়ি পরলই বা কিভাবে? তুই এখানে দাঁড়া, আমি রহস্যটা জেনে আসি। ভাই, আমি তো 2টা পায়ে ধরি, তোর ওইখানে যাওয়া লাগবে না, কারণ আমি খুব ভালো করে জানি তুই ওইখানে গেলে এই মেয়েটার সঙ্গে কথা বলে একটা ঝামেলা পাতাবি আর আজকের আনন্দের পুরো মুহূর্তটা নষ্ট করে দিবি। আরে ব্রো, নো টেনশন, জাস্ট চিল। আমাকে দেখতে দে, ব্যাপারটা দেখতে হবে।
এই বলেই নীল হৃদয়কে সেখানে রেখে সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার ম্যাডাম, আজকের বিষয়টা কি সেটাই তো বুঝতে পারলাম না। আজ হঠাৎ আপনি শাড়ি পরেছেন, কিন্তু এর পেছনে কারণটা কি সেটা কি জানতে পারি? কারণটা খুবই সিম্পল। তুই লিজেন্ড হলে এতক্ষণে বুঝে যেতি। যাই হোক, তুই বুঝতে পারিসনি, তাই জন্য আবারও বলি। তোকে ইমপ্রেস করার জন্য আমি আজ শাড়ি পরেছি। ভার্সিটির প্রত্যেকটা ছেলে আমার সঙ্গে কথা বলার জন্য কত সুযোগ খোঁজে, আর তুই কি না আমাকে কোনো পাত্তাই দিস না কেন বলতো? ভেরি সিম্পল, আমি আর 5টা ছেলের মতো নই। আপনি আমার চাইতে সিনিয়র, আমি কেন আপনার সঙ্গে কথা বলতে উঠে পড়ে লেগে যাব? আমি বিয়ে করব আমার চাইতে মিনিমাম 5 বছরের ছোট একটা মেয়েকে, যার সঙ্গে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ম্যাচিউরিটি আর সব কিছু হবে। যে খুব ভালো একটা মেয়ে হবে, লক্ষ্মী, ঘরোয়া এবং সংসার কাজে নিপুণা। আপনি তো ডাইরেক্ট গুন্ডি মার্কে একটা মেয়ে। আপনার মতো একটা মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে যে নিজের জীবনটাকে তেজপাতা করতে চাইবে? এই দেখ, একদম বেশি কথা বলিস না। তুই এত বড় কথা বলার সাহস কোথায় পেলি? আমি গুন্ডি, তাহলে তুই কি? তুই যে আমাকে ভার্সিটির সবার সামনে চুমু খাস, তখন তোর লজ্জা করে না? তুই তো আসলে একটা নির্লজ্জ। আপনার মতো গুন্ডি মার্কা মেয়েদেরকে মাঝে মাঝে একটু সাইজ করার জন্য এইরকম কিছু করার দরকার আছে, তাই তো করি। এখানে তো আমার কোনো দোষ নেই, আপনি তো আমাকে এগুলো করতে বাধ্য করেন। ও, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আজ থেকে আমি সত্যিই তোকে আমার সাথে এসব করতে বাধ্য করব। এই বলে তখনই নেহা ভার্সিটি ক্যাম্পাসে সমস্ত স্টুডেন্টের মাঝে নীলের দুই ঠোঁটে তার দুই ঠোঁট ডুবিয়ে দিল আর তার দুই হাত দিয়ে নীলের মাথাটা চেপে ধরল। নীলও কম যায় কি, সেও নেহাকে চেপে ধরে ইচ্ছে মতো আর ঠোঁট দুটো চুষতে থাকলো। অপরদিকে আর কি, ফ্রিতে সমস্ত স্টুডেন্ট বাংলা রোমান্টিক সিনেমা দেখার মতো তাদের এই দৃশ্য দেখতে থাকলো। প্রায় 5 মিনিট চলল এই কিসিং পর্ব। 5 মিনিট পর দুজন দুজনকেই ছেড়ে দিল আর দুজনেই দুদিকে চলে গেল। তাই 1 ঘন্টা পর নীল একটা জায়গায় এসে বসেছে। তখনই হৃদয় কোথা থেকে পানি জানিয়ে আসলো আর তাকে বলল, তা ভাই, ব্যাপারটা বুঝলাম না। লিপস্টিকের স্বাদ কেমন, তেতো না মিষ্টি? তুই একবার খেয়ে দেখে আয়, আমাকে জিজ্ঞাসা করছিস কেন? আমাকে জিজ্ঞাসা করে তো পরিপূর্ণ মজা পাবি না তুই। নিজে একটু লিপস্টিক খেয়ে আয়, তাহলেই বুঝবি। সেজন্যই তো তোকে বললাম, একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, ওর সঙ্গে একটু ব্যবস্থা করে দে। কিন্তু তুই তো সেটা করবে না, আর এদিকে তুই সিনিয়র আপুর সঙ্গে মজা নিচ্ছিস। সিনিয়রদের থেকে মজা নেওয়ার ব্যাপারটাই আলাদা, এটা সবার ভাগ্যে জোটে না। আর সিনিয়রদের দিকে মজা নিতে হলে নিজেকে বেশি কষ্ট করতে হয় না, কারণ তারা পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন। তাই তারা কিছু বলার আগেই সব কিছু বুঝে যায়, কিভাবে কি করতে হবে না হবে। আমাকে কোনো কষ্টই করতে হয় না। দূর শালা, তুই আর কোনো কথাই বলিস না। তোর কথা আমার শুনতে ইচ্ছে করে না। তোকে বললাম আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, একটু ব্যবস্থা করে দে, কিন্তু তুই সেটা করে দিবি না। আর এখন সিনিয়র আপুর থেকে মজা নিয়ে আমার সঙ্গে এইসব নিয়ে পারলাম করছিস। রিল্যাক্স ডিয়ার মাই ফ্রেন্ড, চিন্তা করিস না, তোকেও ব্যবস্থা করে দেব আমি। কালকেই ওই মেয়েটার সঙ্গে কথা বলবো। আজকে ভালোই ভালোই এই অনুষ্ঠানটা শেষ হতে দে। অতপর নীল আর হৃদয় দুজনেই অনুষ্ঠান দেখে মনোযোগ দিল, অন্য সব কথা ভুলে গেল। এদিকে দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হলে নীল আর হৃদয় দুজনেই বাড়িতে চলে আসতো। নীল বাসায় সেই শুয়ে শুয়ে মোবাইল টেপাটেপি করছিল। তখনই হঠাৎ ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা আইডি থেকে একটা স্টোরি দেখতে পেল, যে আইডিটা বেশ কদিন আগেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। সেও আরো 7 থেকে 5টা চিন্তা না করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল। সে আর নেহা যখন ভার্সিটির ক্যাম্পাসে কিসিং করছিল, তখন কেউ একজন এটার ছবি তুলে নেয় আর সেটাই ফেসবুকে স্টোরি দেয়। তখনই ওই আইডিতে ঢুকলো, সেই আইডিতে ঢুকে একদম হতবাক, এটা তো নেহার আইডি। আর মানে নেয়া ইচ্ছা করেই এগুলো করেছে, সেই ইচ্ছে করেই আমাকে কিস করেছে, আর তার ফটোগ্রাফার দিয়ে ছবি তুলে সেটা ফেসবুকে স্টোরি দিয়েছে। তখনই নীল ওই আইডিটিতে মেসেজ করলো, কি ব্যাপার ম্যাডাম, নিজের লাভ স্টোরি রোমান্টিক সিন কেউ ফেসবুকে স্টোরি দেয়? হ্যাঁ, আমার মন চেয়েছে তাই দিয়েছি, যাতে তোর থেকে কেউ নজর দিতে না পারে, যাতে সবাই খুব ভালো করে বুঝে যায় তুই আমার ব্যক্তিগত জিনিস। আর ভার্সিটির সব মেয়েরা খুব ভালো করে জানে নেহার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার দুঃসাহস তাদের নেই। আরে এক্সকিউজ মি ম্যাডাম, আমি আবার আপনার ব্যক্তিগত জিনিস হলাম কবে থেকে? আমি তো নীল,
আর একটা সাধারণ ফ্যামিলির ছেলে আপনার বাবার মতো কোটি কোটি টাকা আমার নেই। তাতে কি হয়েছে? তুই তো আছিস তোর মতো একটা রোমান্টিক বয় পেলে। আর কি চাই জীবনে? তাছাড়া তুই তো নিজেই আমাকে বলেছিস আমি যথেষ্ট সুন্দরী। আমি তোর চাইতে বয়সে বড় হলেও তোর ফ্যামিলির মানুষজন আমাকে মেনে নেবে। তাহলে সমস্যা কোথায়? চল চুটিয়ে প্রেম করি, তারপর পড়াশোনা শেষ করে বিয়ের কাজটা সেরে নেব। আরে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়েছে? ওই কথাগুলো আমি তো শুধু মজা করে আপনাকে বলেছি, আর আপনি এটা সিরিয়াস নিয়ে নেবেন, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক ম্যাডাম, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আপনি এই স্টোরি ডিলিট করেন। আমার আত্মীয় স্বজন কেউ দেখতে পেলে আমার সমস্যা হবে। পারবো না আমি। যা চাইছে তাই হোক। আমাকে কিস করার সময় তো সেসব কথা তোর মনে ছিল না, তখন মজা নিতে পারছিস। আর এখন যখন ফ্যামিলির লোকজন দেখে যাবে তখন ভয় করছে, তাই না? আমার জায়গায় যদি অন্য একটা মেয়ে থাকতো তখন কি করতি? আমি জানি না, কিছু জানতেও চাই না। প্লিজ আপনি এই ছবিটা ডিলিট করবেন। করবো না আমি। তোর যা ইচ্ছা তাই কর। আর হ্যাঁ, কালকে ভার্সিটিতে আয়, তোর জন্য আরো একটা স্পেশাল সারপ্রাইজ আছে। এই কথা বলে নেহা আর কোনো উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। আর এদিকে নীল অবাক হয়ে চিন্তা করছে কি এমন সারপ্রাইজ আছে। এসব চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে এসে সে তো একদম পুরাই অবাক। আজকে ভার্সিটিতে একটা স্টুডেন্টও আসেনি। তবে কি সে একটু আগেই চলে এসেছে, নাকি এই ভাবতে ভাবতে সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো সকাল 10টা বাজে। টাইম তো ঠিকই আছে, তাহলে কেউ আসলো না কেন? এগুলো ভাবতে ভাবতে সে ক্লাসরুমের দিকে অগ্রসর হতে থাকলো। সে যেই না ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো, অমনি হঠাৎ করেই ক্লাসরুমের দরজাটা বন্ধ হয়ে গেল। সে পিছন ফিরে তাকিয়ে দেখলো তার পেছনে নেহা দাঁড়িয়ে আছে। এটা থেকে সে তো একদম ভূত দেখার মতো চমকে গিয়ে বলতে লাগলো, আপনি এখানে? আর দরজা কেন বন্ধ করছেন? ভার্সিটিতে একটা স্টুডেন্ট নেই, তবে কি আজ আপনি আর আমি ছাড়া কেউ আসেনি এখানে? এসেছে, তবে এখানে কেউ আসবে না। আমি সবাইকে বলে দিয়েছি, সবাই অন্য ক্লাসরুমে গিয়ে বসে আছে। সবাইকে বলে দিয়েছি কেউ যেন ক্লাসরুম থেকে বের না হয় আমি না বলা পর্যন্ত। মানে কি এসবের? আপনি কি করছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মাথায় কি চলছে একটু দয়া করে বলা যাবে? সেটা এক্ষুনি তোমাকে দেখাবো। কাল তোমাকে কিস করে সেটা ফেসবুকে স্টোরিতে দিয়েছি বলে তুমি আমাকে কি বলেছো, এগুলো ডিলিট করে দিতে, না হলে তোমার ফ্যামিলির মানুষ দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। কিন্তু আজ আমি তোমার সঙ্গে যেটা করব সেটা তোমার ফ্যামিলির মানুষ দেখতে পেলে নিজের থেকেই তোমাকে আমার হাতে তুলে দিবে। মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। প্লিজ আপনি দরজাটা খুলুন আর আমাকে বাইরে যেতে দিন। এটা তো হবে না বেবি, এত কষ্ট করে এত কিছু করে আমার এখন আমি আমি যেতে দেব? একদমই না। তুমি যেতে চাইলেও আমি তোমাকে যেতে দেব না। আর যদি জোর করে এখান থেকে চলে যেতে চাও তাহলে তোমার নামে এমন বদনাম রটাবো যেটা তুমি কল্পনাও করতে পারবে না। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আপনি আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করবেন না। আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আপনার মান সম্মানের ভয় না থাকতে পারে। আমার মতো দাবিতে ফ্যামিলির মানুষ, আমাদের মান সম্মানের ভয় আছে। আমাদের কাছে মান সম্মানটাই সবচাইতে আগে, তারপর অন্য সব। এই কথা বলেই নীল দরজা খুলে রুম থেকে বের হয়ে যেতে চাইছিল, কিন্তু নেহা তাকে সেটা করতে না দিয়ে ধাক্কা দিয়ে একটা বেঞ্চের ওপর ফেলে দিল। আর তারপর সোজা তার ঠোঁটের ওপর অত্যাচার করতে শুরু করলো। নেহা ইচ্ছা মতো নীলের ঠোঁট দুটো চুষতে থাকলো। তখনই নীল তার সঙ্গে রেসপন্স করতে থাকলো, আর সেই সঙ্গে তার হাত দিয়ে নেহাকে আরো জোরে নিজের সঙ্গে চেপে ধরো। বাহ, বেশ তো খেলতে পারো, চলো না ওইটা করি। ম্যাডাম, ওইটা করলে আপনার প্রবলেম হবে, আমার নয়। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে। তাতে কি আমার কোনো প্রবলেম নেই। সবাই না হয় বিয়ের পর বাচ্চা নেয়, আমি না হয় বিয়ের আগেই বাচ্চা নিয়ে নেব। কিন্তু ম্যাডাম, এটা আমি পারবো না। আপনি আমার চাইতে সিনিয়র। আপনার সঙ্গে এতক্ষণ যা কিছু হয়েছে সব কিছুর জন্য সরি। আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আমাকে এমনভাবে চেপে ধরেছিলেন, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমিও তো চাই তুমি কন্ট্রোল হারিয়ে আমার উপর আসক্ত হয়ে পড়ো, কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আরে আপনাকে মাথা সত্যি খারাপ হয়ে গেছে নাকি? কোথায় আপনি আর কোথায় আমি? কোথায় আকাশের চাঁদ আর কোথায় মাটির পৃথিবী?
যাই হোক ম্যাডাম, এবার আপনি ছাড়ুন, আমাকে যেতে হবে। আরে কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছুই নেই। তুমি জানো না ভার্সিটির প্রিন্সিপাল আমার বাবার বন্ধু হয়। আমি এই ভার্সিটিতে যাই কিছু করি না কেন, প্রিন্সিপালের উপরে তো কেউ যেতে পারবে না, তাই এখানে কোনো সমস্যা হবে না। আমি জানি না, অত কিছু আমি জানি না বাইরে কে দাঁড়িয়ে দরজায় নক করেছে। এখন যদি আপনাকে আর আমাকে একটা বন্ধ রুম থেকে বের হতে দেখি, তারপর কি হবে সেটা আপনি ভাবতে পেরেছেন? ধুর, তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি সেটাই বুঝতে পারি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাকে দরজা খুলতে হবে না, আমি নিজেই গিয়ে দরজা খুলে দিচ্ছি। তারপর বাঘ ভাল্লুক যা আসে তাই আসুক। এই বলে নেহা নীলকে ছেড়ে দিয়ে দরজাটা খুলে দিল। আর তখনই দরজা খুলে দেখতে পেল প্রিন্সিপাল স্যার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে নীল কাঁচুমাচু হয়ে বলতে লাগলো, স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি তো ক্লাসরুমে এসেছিলাম আর তখনই নেহা আপু এগুলো করেছে। প্লিজ আপনি আমার বাবাকে কিছু বলবেন না। আরে কোনো ব্যাপার না, এইসব নেহা খুব ভালো মেয়ে, তোমার ভালোবাসে, ওর ভালোবাসাকে তুমি মেনে নাও। স্যার আপনি এসব কি বলছেন? নেহা আপু আমার চাইতে সিনিয়র, ওনাকে ভালোবাসা বা ওনার সঙ্গে সম্পর্কে যাওয়া কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমার বাবাকে এসব কিছু বলতে যাবেন না। আরে বাবা, বললাম তো চিন্তার কোনো কারণ নেই, আমি কাউকে কিছু বলবো না। নেহা আমার বন্ধুর মেয়ে, ও আমাকে সবকিছু বলেছে। ও আমাকে সবসময় নিজের বন্ধুর মতো মনে করে, তাই সবকিছু শেয়ার করে। নেহাকে বাইরে থেকে দেখতে একটু রাগী মনে হলে ভেতরের থেকে কিন্তু সে অনেক ভালো একটা মেয়ে। নীল তখন প্রিন্সিপাল স্যারের কোনো উত্তর না দিয়ে কোনো রকমে সেখান থেকে কেটে পড়ল। এদিকে সেদিন রাতের বেলা নীল নিজের রুমে বসে পড়াশোনা করছিল। তখনই হঠাৎ মোবাইলের রিংটোনের আওয়াজ শুনতে পেল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। সে প্রথমে ফোনটা রিসিভ করতে চাইল না, কারণ তার নাম্বারে কখনোই খুব একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে না তাই। কিন্তু পরপর ফোনটা বেজেই চলেছিল, তাই নীল বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পেল, কি ব্যাপার, কতক্ষণ লাগে তোমার ফোন রিসিভ করতে? আমি সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি ফোনটা তুলছো না কেন? কি সমস্যা কি তোমার? না মানে আসলে আমি বই পড়তে বসেছিলাম, তাই আর ফোনটা রিসিভ করতে পারিনি। তাছাড়া অচেনা নাম্বার ফোন রিসিভ করতেও ভরসা পাচ্ছিলাম না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা সেভ করে রাখো। এটা আমার পার্সোনাল নাম্বার, যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবে। এখন তাহলে রাখি, তোমায় বিরক্ত করলাম না, ফ্রি হয়ে ফোন দিও। এই বলে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা ফোনটা কেটে দিল। আর এদিকে নীল মোবাইলটা রেখেই পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করল। কিন্তু সে কোনোভাবেই পড়াশোনায় মনোযোগী হতে পারছে না, কারণ যখন সে পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে তখনই সকালবেলা ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ছে। তাই সে আর পড়া টেবিলে বসে না থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত আনুমানিক 2টা বাজে। সে মোবাইলে মুভি দেখছিল, তখনই আবার নেহার নাম্বার থেকে ফোন আসে। সে তখন ফোনটা রিসিভ করলো। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? আমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলে যে? আসলে শীতের রাত, ঘুম আসছে না তো তাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এক কাজ করো, তোমার বাইক নিয়ে আমার বাড়ির সামনে চলে আসো। অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। মানে এখন রাত 2টা বাজে, কোথায় যাব? কোথায় যাব সেটা পরে বলবো, তুমি এক্ষুনি আমার বাসার সামনে চলে আসো। আর যদি তুমি না আসো, তাহলে কিন্তু আমি যেইভাবেই পারি তোমার বাসার ঠিকানা জোগাড় করে তোমার বাসায় চলে আসব। কথাটা মনে রেখো। নীল তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে গায়ে বেশ কয়েকটা শীতের কাপড় জড়িয়ে নিল। আর তারপর বাইক নিয়ে বাসা থেকে বের হলো। নেহার বাসার সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল নেহা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে নীল বলল, কি ব্যাপার, আপনি আমাকে এত রাতে আসতে বলেন কেন? তাছাড়া এখন রাত প্রায় 2:30টার মতো বাজে, আপনি বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। আপনার একটু ভয় করছে না? ভয় আর আমি আমি কখনোই ভয় পাই না, কোনো কিছু কি ভয় পাই না। যাই হোক, এখন চলো। এই বলে নেহা নীলের পেছনে উঠে বসলো। আর নীলকে শক্ত করে জড়িয়ে তোলা তখন নীল নেহাকে প্রশ্ন করলো, আমরা কোথায় যাব সেটা তো বলবেন। মানে এত রাতে আমরা কোথায় যাচ্ছি? আমার কিন্তু খুব ভয় করছে। আমি কিন্তু শুধু আপনার জন্য এখানে আসলাম। আরে বাবা, ভয় পাবার কিছুই নেই। আমি তোমাকে ছেড়ে বলছি, সেটাই করো। এই রাস্তা দিয়ে সামনে 10 কিলো চলো, তারপর তোমাকে বলবো। কিন্তু এত রাতে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি?
আরে বাবা চলো তো, তারপর বলবো। এত কথা বলো কেন? সবসময় আমি তোমাকে যেটা বলেছি সেটাই করো, তা না হলে কিন্তু চিন্তাও করতে পারবে না আমি কি করব। নীল তখন আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলো। একটা নির্জন জায়গায় এসে গাড়ি দাঁড় করালো। তখন নেহাকে আবারও নীল প্রশ্ন করলো, আচ্ছা ম্যাডাম, এবার তো আপনি আমাকে বলুন যেখানে আমরা কেন এসেছি আর কি করতে এসেছি। এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, তাছাড়া এটা একটা নির্জন জায়গা, গ্রাম এলাকায় বলা চলে। উপর দিকে তাকিয়ে দেখো, ওই যে খেজুর গাছের হাড়িগুলো বাঁধা আছে, ওখান থেকে একটা হাড়ি আমার জন্য নামিয়ে নিয়ে আসো। আমার টাটকা খেজুরের রস খেতে খুব ইচ্ছে করছে। ও আচ্ছা, এই ব্যাপার। এটা তো আপনি আমাকে সকালে বললেও পারতেন, আমি সকালবেলা এসে নিয়ে যেতাম। এত রাত করে আসার কি দরকার ছিল? সকালবেলা আসলে তো গাছেদের কাছ থেকে টাকা নিয়ে কিনে নিতে হতো, কিন্তু আমি সেটা চাইনি। আমি চুরি করে খেতে চেয়েছি, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন তুমি গাছে ওঠো আর ওখান থেকে একটা হাড়ি নামিয়ে আনো। সমস্যা নেই, চিন্তা করো না। আমি চুরি করে খাচ্ছি বলে টাকা ছাড়া খাবো না। এই দেখো, আমি টাকা নিয়ে এসেছি। চলে যাওয়ার পর এই টাকাগুলো এখানে রেখে যাব। অতঃপর নীল গাছে উঠলো আর গাছ থেকে একটা খেজুরের রসের হাড়ি নামিয়ে আনলো। তারপর নেহা সেখানে ইচ্ছে মতো খেজুরের রস খেলো আর নীলকেও খাইয়ে দিল। তারপর দুজনে মিলে বাসায় চলে আসলো। নীল নেহাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে সে তার বাসায় চলে আসলো আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা প্রায় 11টা নাগাদ নীলের আম্মু তাকে ডাকতে এলো। কি ব্যাপার নীল, কি সমস্যা তোর? সকাল 11টা বাজে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি কেন? ভার্সিটিতে যাবি না নাকি? হায় আল্লাহ, কি বলো আম্মু, তুমি 11টা বেজে গেছে? আমি আসলে খেয়াল করিনি, রাতের বেলা ঘুম আসছিল না, তাই ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছিল। আর এখন যে সকাল 11টা কখন বেজে গেছে সেটা আমি বুঝতেই পারলাম না। কি বলিস তুই? ঘুমাতে পারছি না? তোর শরীর খারাপ লাগছিল নাকি? তাহলে আমাকে বললি না কেন? আমি তোকে ঔষধ দিয়ে যেতাম, তাহলেই তো সব ঠিক হয়ে যেত। না আম্মু, যেরকম সেরকম কোনো ব্যাপার নাই, আসলে এমনিতেই ভালো লাগছিল না, তাই ঘুমাতে দেরি হয়ে গেছিল। যাই হোক, আজকে তো আর ভার্সিটিতে যাওয়া হলো না, আমি আর একটু ঘুমিয়ে নেই, তারপর ঘুম থেকে উঠবো। এটা বললে হবে না, তুমি এক্ষুনি ঘুম থেকে ওঠো। তুমি ইদানিং খাওয়া দাওয়া অনেক অনিয়ম করছো, আমি এগুলো আর সহ্য করব না। আমি সকালবেলা এত কষ্ট করে নাস্তা বানাই, আর তোমরা বাবা ছেলে সেই না খেয়েই বাসা থেকে বের হয়ে যাও। আমার পরিশ্রমের কি কোনো মূল্য নেই নাকি? এক্ষুনি ঘুম থেকে উঠে নাস্তা করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। নীল বেশ কিছুক্ষণ মনে মনে চিন্তা করলো, আসলেই তাই তার আম্মু এত কষ্ট করে রান্না বান্না করে, কিন্তু সে আর তার আব্বু সকালবেলা কিছু না খেয়েই বাসা থেকে বের হয়ে যায়। তাই সে পেছন থেকে নেমে প্রয়াস হতে চলে গেল। প্রায় হয়ে এসে তারপর নাস্তা খেয়ে আবার রুমে এসে ঘুমিয়ে পড়ল। বিকেল 3টে নাগাদ নেহার নাম্বার থেকে ফোন আসতো। কি ব্যাপার বেবি, কি করছিলে তুমি? এত বেলা হয়ে গেল, তুমি আমাকে একবারও ফোন করলে না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আবার ঘুমিয়ে গেছিলাম, এখনো বিছানাতেই আছি, তাহলে ফোন করব কি করে? ঠিক আছে, সমস্যা নেই। বিকেল বেলায় একটু বের হতে পারবে? শপিং করতে যাব। আসলে আম্মুকে বলেছিলাম, আম্মু একটু কাজে ব্যস্ত আছে, আম্মু যেতে পারবে না, তাই তুমি যাবে। কিন্তু আমার তো ছোট্ট একটা কাজ আছে। আমার বন্ধু হৃদয় আছে না, ওর আম্মুর আজ অপারেশন, আমাকে একটু হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, ওখানেও যাবে, কিন্তু তার আগে আমার সঙ্গে শপিং এ যাবে। শপিং শেষ করে আমি নিজেও তোমার সঙ্গে হসপিটালে যাব। এই বলে ফোনটা কেটে দিল। অতঃপর নীল বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নেহার বাসার সামনে বাইক নিয়ে চলে আসতো। তারপর দুজনে একসঙ্গে শপিং মলে চলে গেল। শপিং শেষে হলে নীল নেহাকে নিয়ে হসপিটালে চলে আসে। দুজন হসপিটালে ঢুকতেই হৃদয় তাদের দেখে এবং কাছে এসে বলে, কি ব্যাপার দোস্ত? ব্যাপারটা বুঝতে পারলাম না। ম্যাডাম তোর সঙ্গে কেন? ম্যাডাম তোর ভাবি হতে চলেছে, তাই এখন থেকে ভাবি বলে ডাকবি। এসব ফাইজলামো বাদ দিয়ে এখন বল, আন্টির কি অবস্থা? অপারেশন কখন হবে? ডাক্তারের সঙ্গে একটু আগেই কথা বলে আসলাম। ডক্টর বলল 20 মিনিট পর অপারেশন শুরু হবে। ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে আমাকে। ঠিক আছে, তাহলে তুই নেহাকে নিয়ে এখানে থাক, আমি একবার আন্টির সঙ্গে দেখা করে আসি। আর হ্যাঁ, টাকা পয়সার কি খবর? ডক্টর সঙ্গে টাকার ব্যাপারে কথা বলেছি নাকি? ডক্টর কি বলেছে ডাক্তারের ব্যাপারে? হ্যাঁ, কথা বলছিলাম। ডক্টর তো বললো অপারেশন টোটাল 2 লক্ষ টাকা লাগবে। আমি বলেছি অপারেশন শুরু করতে, তারপর যেভাবে পারি টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই, আমি টাকা নিয়ে এসেছি।
আমি সমস্তটা পেমেন্ট করে তারপরে যাব। আর হ্যাঁ, এই এখানে 50,000 টাকা আছে, এটা তোর কাছে রাখ, পরে কাজে লাগবে। দোস্ত, তোর মতো মানুষ হয় না। তোর মতো ছেলেকে নিজের বন্ধু হিসেবে পেয়ে আমি ধন্য হলাম। হয়তো আমি আগের জন্মে আমি কোনো ভালো কাজ করেছিলাম, যার ফলস্বরূপ তোর মতো একটা ছেলেকে নিজের বন্ধু হিসেবে পেলাম। তোকে না বলেছি সবসময় এসব বাজে কথা বলবি না? তোকে যেটা বলেছি তুই সেটাই কর। তুই নেহাকে নিয়ে এখানে অপেক্ষা কর, আমি আন্টির সঙ্গে দেখা করে আসি। এবারে নীল কেবিনের ভেতরে চলে গেল। সেখানে গিয়ে হৃদয়ের আম্মুর সঙ্গে কথা বলল এবং সবশেষে ডক্টরের সঙ্গে কথা বলল। ডক্টর, রোগীর কন্ডিশন কি? অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে তো? অন্য কোনো প্রবলেম হবে না তো? না, একদম নয়, সব ঠিক হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমাদের উপর ভরসা করতে পারেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর, সব যেন ঠিকঠাক হয়। আমি আপনার উপর ভরসা করি। শুধুমাত্র আন্টির অপারেশনটা আপনাদের হসপিটালে করতে দিলাম, তা না হলে আমি আন্টিকে অন্য কোনো হসপিটালে নিয়ে যেতাম। না, সেটার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে শতভাগ নিশ্চিত করতে পারি আমি অপারেশনটা সাকসেস করতে পারবো। আপনার চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সমস্ত পেমেন্ট করে দিচ্ছি। আন্টির অপারেশন থেকে শুরু করে ঔষধপত্র সহ যা যা লাগবে সব। এই বলে নীল কেবিন থেকে বের হয়ে এসে রিসিপশনে চলে গেল আর সেখানে টাকা পয়সা সমস্ত ব্যাপার স্যাপার মিটিয়ে তারপর নেহাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। আমাকে কিন্তু আজ বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে। তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিলে আমার তো বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাবে। তারপর তো আম্মু আমাকে বকাবকি করতে পারে। শাশুড়ি মাকে বলে দিবে তুমি শাশুড়ি মার বৌমাকে ছাড়তে গিয়েছিলে, তাহলে দেখবে শাশুড়ি মা আর তোমাকে কিছুই বলবে না। যাই হোক, এবার চলো যাওয়া যাক। অতঃপর নীল আর নেহা দুজনেই বাইকে উঠে বসলো। নীল তার আপন হাতে বাইক চালাচ্ছিল। তখনই পেছন থেকে হঠাৎই নেহা বলে উঠল। বাইকটা একটু সাইড করে দাঁড়াও তো দেখি। কেন, কি হয়েছে? তোমার কোনো সমস্যা নাকি কোনো কিছু লাগবে? না, সেরকম কোনো ব্যাপার না, তুমি বাইকটা দাঁড় করাও, তারপর আমি তোমাকে বলছি। অতঃপর নীল আর কোনো কথা না বলেই বাইকটা দেরি করালো আর তখনই নেহা বাইক থেকে নেমে গেল আর সঙ্গে সঙ্গে নীলকেও বাইক থেকে নামতে বলল। নীল কোনো কথা না বলেই বাইক থেকে নামলো। তখন নেহা বাইকে উঠেই নীলকে আর পেছনে বসতে বলল। এটা দেখে নীল তাকে প্রশ্ন করলো। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি বাইক চালাবে আর আমি তোমার পিছনে বসবো? আমি পারবো না। আমি তোমার সঙ্গে ঠেলা গাড়িতে করে যেতে পারবো না। তুমি চুপচাপ পেছনে উঠে বসো, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। অতঃপর নীল বাইকে উঠে বসলো আর নেহার সঙ্গে সঙ্গেই বাইকে স্টার্ট করে ঝড়ের গতিতে বাইক চালাতে লাগলো। অনেকটা ভয় পেয়ে গেছে, একটা মেয়ে মানুষ এত জোরে বাইক চালাতে পারে সেটা তার জানা ছিল না। নেহা তার পেছনে বসে আছে বলেই কিন্তু সে আস্তে আস্তে বাইক চালাচ্ছিল। যদি বাইক থেকে ছিটকে পড়ে যায় তাই। যেখানে 10 মিনিটের রাস্তা ছিল সেখানে নেহা 5 মিনিটে তার বাড়িতে এসে পৌঁছালো। আর তারপর বাইকের চাবিটা নীলের হাতে তুলে দিয়ে বলল। এইভাবে বাইক চালাতে হয়, বুঝলে প্রিয়? নেক্সট টাইম থেকে যেন যখন বাইক নিয়ে বের হবে তখন ভালোভাবে বাইক চালানো শিখে তারপর বের হবে। এখন তাড়াতাড়ি বাসায় যাও, বাসায় পৌঁছে আমাকে ফোন করে জানাবে। নীল বাইক চালিয়ে বাসায় চলে আসলো আর তারপরে সে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। তখন রাত আনুমানিক 11টা বেজে গেছে। তো রাতে তাকে বাসায় আসতে দেখে তার আম্মু তাকে জিজ্ঞেস করে। কি ব্যাপার নীল, এতক্ষণ কোথায় ছিলি? এত রাত করে বাসায় ফিরলি কেন? আমি আসলে আমার বন্ধু হৃদয়ের আম্মুর আজ অপারেশন, তাই ওনার সঙ্গে দেখা করতে একটু হসপিটালে গিয়েছিলাম, আর সেখান থেকে আসতেই দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আম্মু, আমি তো হৃদয়কে নিয়ে বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, এখন আর কিছু খেতে পারবো না, আমার ক্ষুধা নেই, তুমি শুয়ে পড়ো। এই বলে নীল রুমে চলে আসলো। তারপর জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন আনুমানিক 1টার কাছাকাছি। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। নীল মোবাইলটা হাতে নিয়ে দেখলো নেহা তাকে ফোন করেছে। তখনই তার হঠাৎ মনে পড়লো নেহা তাকে বলেছিল বাসায় এসে ফোন করতে, কিন্তু সে ভুলেই গিয়েছিল। তাই সে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ নেহা, বলো। তুমি কখন বাসায় গিয়েছো? তোমাকে আমি কি বলেছিলাম? বাসায় পৌঁছে ফোন করতে বলেছিলাম, কিন্তু তুমি সেটা না করে ঘুমিয়ে পড়েছো কেন? না মানে আসলে বাসায় এসে একটু কাজ করছিলাম,
তাই তোমাকে ফোন দিতে পারিনি। দেখো নীল, একদম মিথ্যা কথা বলার চেষ্টাও করবে না। আমি খুব ভালো করে জানি তুমি ঘুমাচ্ছিলে। আমি তোমার কণ্ঠটা শুনেই বুঝতে পেরেছি। তাহলে তুমি আমার সঙ্গে মিথ্যা কেন বলছো? না মানে আসলে সরি, আমি তো তোমার সঙ্গেই রাতের খাবার খেয়ে এসেছিলাম, বাসায় এসে সোজা শুয়ে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, সে তো তুমি করবেই, কারণ তুমি তো আমার কথা মনেই রাখতে পারো না। আমি ছাড়া বাকি সবাই যা বলে সবকিছুই তোমার মনে থাকে, কিন্তু আমার কথাই তোমার মনে থাকে না। তুমি এরকম কেন বলছো? আর এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন? আমি তোমার একটা কলের জন্য অপেক্ষা করছিলাম। আমি তো ভাবছিলাম তুমি বাসায় গিয়ে আমাকে ফোন দিবে, কিন্তু তুমি তো সেটা করলে না। কেন ফোন দাওনি আমাকে? আচ্ছা বলো, আমি তোমার কে, যার কারণে তোমাকে আমার কল করতে হবে? না হলে তুমি ঘুমাতে পারবে না। তুমি আমার লাইফে সেই মানুষটা, যেই মানুষের সঙ্গে কথা না বলে আমার রাতে ঘুম হয় না। কেন তুমি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি? তোমায় ভালোবাসি বলে তো তোমার সঙ্গে এরকম পাগলামোগুলো করি, সব সময় তোমার কলের অপেক্ষায় থাকি। কেন তুমি বোঝো না সেগুলো? ওরে বাবারে বাবা, মেয়ে বলে কি? মেয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে। শোনো, আমি তোমার চাইতে অনেক জুনিয়র। তোমার আমার এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। সো এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। যদি থাকতে চাও, অনলি ফ্রেন্ড হয়ে থাকতে পারো। কখনো না। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা অতটাও ফেলনা জিনিস নয় যে তুমি বলবে আর আমি তোমাকে ভুলে যাব। আমি তোমায় ভালোবাসি, এই কথাটা যেমন সত্যি, তেমন আরো একটা সত্য কথা জেনে রাখো। আমি আজ না হোক কাল আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করে নেবই, আর তোমার মনের মনি কোঠায় আমার জায়গা করে নেবই। ঠিক আছে, সময় হলে দেখা যাবে। রাখি এখন। এই বলে নীল ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ো। এভাবে চলতে থাকলো তাদের দিনকাল। ইতিমধ্যে নীল ও নেহার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সে সেটা প্রকাশ করে না, নিজের মনের মধ্যে রেখে দেয়। কিন্তু নেহার টেক কেয়ার, ভালোবাসা আর নীলের প্রতি দুর্বলতা ইদানিং বেরিয়ে চলেছে। সেদিন হঠাৎ নেহা নীলকে ফোন করে বলে, নীল, একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। আমি খুব বিপদে পড়েছি। তুমি এক্ষুনি আমাদের বাসায় আসো একবার। কি হয়েছে আগে আমাকে বলো শুনি। আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তুমি এক্ষুনি আমার বাসায় আসবে, তা না হলে আমাকে খুব বড় একটা সমস্যায় পড়ে যেতে হবে। প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। নীল তখন মনে মনে ভাবলো নেহা হয়তো সত্যি সত্যি প্রবলেমে পড়েছে, তাই তাকে ফোন করেছে। তাই সে এক মুহূর্তও দেরি না করেই বাইক নিয়ে নেহার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে বাসার গেটের কাছে গিয়ে কলিং বেল চাপ দিতেই নেহা এসে দরজা খুলে দেয় আর তাকে ভেতরে আসতে বলে। কি হয়েছে এবার বলো তো শুনি, কেন আমাকে এত জরুরি তলব দিলে? তুমি ভেতরে আসবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে এসে বসে তারপর তো শুনবে কি হয়েছে নাকি। এই বলেই নীলকে নিয়ে নেহা সোজা তার বেডরুমে চলে আসলো, আর বেডরুমে এসে দরজা সোজা বন্ধ করে দিল। কি ব্যাপার নেহা, কি হলো? তুমি দরজা বন্ধ করলে কেন? আর কেনই বা আমাকে তোমার রুমে নিয়ে এসেছো? বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর কোনো সারা শব্দ শুনতে পাচ্ছি না। বাড়িতে কি কেউ নেই নাকি? না, বাড়িতে কেউ নেই। আব্বু আম্মু একটা দাওয়াতে গেছে, রাতে আসবে। আমার একা একা কিছুই ভালো লাগছিল না, তাই তোমাকে ফোন করলাম, তোমার সঙ্গে একটু সময় কাটাবো বলে। আমার মনে হয় সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে এমন পাগলের মতো কাণ্ড কেউ করতে পারে? তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, তোমাদের পুরো বাড়িতে কেউ নেই, আর সেই বাড়িতে তুমি আর আমি। এটা যদি মানুষ দেখতে পারে তাহলে কি হবে তুমি জানো? এত কিছু জানার দেখার তো আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানি আমি আমার ভালোবাসার মানুষটাকে যেইভাবেই হোক নিজের ঘরে পেতে চাই, ব্যাস এইটুকুই। অন্য কিছুই আমার জন্য কোনো দরকার নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো তুমি, আমি গেলাম। এই বলে নীল রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নেহা তাকে সেটা করতে না দিয়ে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল, আর সে সঙ্গে সঙ্গে নীলের বুকের উপর উঠে বসলো। কি ভেবেছো তুমি? তুমি চলে যেতে চাইবে আর আমি তোমাকে চলে যেতে দেব? কখনোই না। আমি আমার মনের আশা পূরণ করেই ছাড়বো। আমি নেহা চৌধুরী। আমি চেয়ে পাইনি এমন কিছুই আমার লাইফে নেই। তোমাকে তো আমি এত সহজে হারিয়ে যেতে দেব না চান্দু। নেহা আপু প্লিজ, তুমি এরকম করবে না। দেখো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে নিজের মান সম্মানটাই সবার আগে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমার বুকের উপর থেকে নামো আর আমাকে যেতে দাও। চুপচাপ শুয়ে থাকো আর আমাকে আমার মতো কাজ করতে দাও। এই বলে নেহা ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিল, আর নীলকে কোনো কথা বলতে না দিয়ে এইভাবেই চলল প্রায় 10 মিনিটের মতো তাদের কিসিং পর্ব। প্রথমে নীল নেহার সঙ্গে অনেক জোর জবরদস্তি করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও পরে আর সেটা সক্ষম হয়ে উঠল না, কারণ হাজার হোক নীল একটা ছেলে,
আর নেহা একটা মেয়ে, এবং দুজনই পূর্ণবয়স্ক। চাইলেই তো আর কেউ কারোর থেকে এইভাবে দূরে থাকতে পারে না। তাই পরবর্তীতে নীল ও নেহার সঙ্গে রেসপন্স করতে থাকে। এভাবেই দুজন দুজনের মধ্যে তলিয়ে যেতে থাকে। তখনই হঠাৎ নীল নেহাকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দেয়। একদম নয়, যতটুকু হয়েছে ততটুকুই এনাফ, আর এর বেশি কিছুই নয়। একটাবার চিন্তা করে দেখো, ইউজ করছি না, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তারপর কি হবে সেটা চিন্তা করেছো তুমি? আমায় ভালোবাসো সেটা ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে এসব পাগলামো কাজ করতে হবে। এই বলেই নীল নেহাকে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে সেখান থেকে উঠে তাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এরপর চলে গেল 1 সপ্তাহ। অনেকবার নীলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নীল কোনোভাবেই নেহার ফোন তোলে না, এমনকি ভার্সিটিতেও আসে না। সেদিন বিকেলবেলা ভার্সিটির প্রিন্সিপালের কাছ থেকে নেহা নীলের বাড়ির ঠিকানা নিল এবং সেখানে পৌঁছে গেল। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কলিং বেলের শব্দ শুনেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে নেহাকে দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। ইনফ্যাক্ট তোমাকে আজকের আগে কখনো দেখেছি বলেও মনে হয় না। আজ আমি নেহা, আমাকে আপনি চিনবেন না। আমি আর নীল একই ভার্সিটিতে পড়াশোনা করি। নীল আজ কয়দিন ধরে ভার্সিটিতে যাচ্ছে না কেন সেটারই খোঁজ নিতে এলাম। সে তো একটা দরকারি কাজে তার নানার বাড়িতে বেড়াতে গেছে, সেখান থেকে আসতে আরো 2 দিন দেরি হবে। তুমি ভিতর এসে বসো, চা নাস্তা খেয়ে যাও। নীলের আম্মুর কথায় নেহা ভেতরে এসে বসল। বাড়িটা থেকে তো সে পুরোই অবাক। নীল সবসময় বলতো সে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, কিন্তু বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো এক রাজকীয় রাজপ্রাসাদ। তবে কি নীল মিথ্যা কথা বলেছিল? নেহা তখন কোনো কিছু চিন্তা না করে নীলের আম্মুকে বলে, আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? হ্যাঁ বলো না, কি বলবে? কিছুই মনে করব না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। এটি কি আপনাদের নিজেদের বাড়ি নাকি এখানে ভাড়া বাসায় থাকেন? তোমার এরকম মনে হওয়ার কারণ কি? আমি বুঝতে পারছি না। এটা আমাদের নিজেদের বাড়ি। তাছাড়া ঢাকা শহরে এর চাইতে বড় বড় আমাদের আরো 4-5টা বাড়ি রয়েছে, ওগুলো ভাড়া দেয়া। নীল এখানে পড়াশোনা করে বিধায় আমরা এখানে থাকি। আন্টি, আজ তাহলে আমি আসি। অন্য কোনো একদিন আসবো নীলের সঙ্গে, আর সেদিন আপনার সঙ্গে অনেক গল্প করব। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, নীল তাহলে কি নেহাকে মিথ্যে কথা বলেছে? নিশ্চয়ই কোটিপতি বাবার আদরের ছেলে, কিন্তু কেন সে মিথ্যে কথা বলেছে? কেন সে বারবার বলেছে সে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে? যাই হোক, এই কথাটার উত্তর তো আর এখন পাওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের সঙ্গে সরাসরি কথা বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নীল ঢাকায় ফিরে না আসছে। অপরদিকে 2 দিন পর নীল বাসায় ফিরে আসলো। সে এসে রেস্ট নিয়ে রাতের বেলায় যখন ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে গেল, তখনই তার আম্মু তাকে প্রশ্ন করলো, তোর কি কোনো মেয়ে বন্ধু আছে? হঠাৎ এরকম প্রশ্ন করার কারণটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো শুনি। সেদিন একটা মেয়ে এসেছিল তোর সঙ্গে দেখা করতে, বলল তোর বন্ধু, তাই জিজ্ঞাসা করলাম। বল তোর কোনো মেয়ে বন্ধু আছে কি না? নীল বিষয়টা কিছুটা মনে মনে আন্দাজ করতে পেরেছে। এটা নেহা ছাড়া আর কেউ নয়, কারণ ভার্সিটিতে তার পরিচিত এমন কেউ নেই যে কিনে তার খোঁজ নিতে বাসা পর্যন্ত চলে আসতে পারে। তাই সে তার আম্মুকে বলল, আমি বুঝতে পেরেছি, ওটা নেহা আপু, আমার 1 বছরের সিনিয়র। কেন, কিছু হয়েছে নাকি? হয়েছে মানে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করছিল এটা আমাদের নিজেদের বাড়ি নাকি। সে তোর বন্ধু, সে কি তোর সম্পর্কে কোনো কিছুই জানে না? তুই কি তাদেরকে বলিসনি আমাদের ব্যাপারে? কিছুই না মানে আসলে আম্মু, তুমি তো খুব ভালো করে জানো আমি খুব সাদাসিধে জীবনযাপন পছন্দ করি, তাই আমি সবসময় সাদাসিধে ভাবেই থাকি। তখনই আমি চাই না কেউ আমার বাবার অর্ধ সম্পদের পরিচয় দিয়ে আমাকে জানুক বা চিনুক, তাই আমি সবসময় সবার কাছে বলি আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। যাই হোক, কোনো সমস্যা নেই। তুই খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নে। কাল তো আবার ভার্সিটি যেতে হবে। অনেক দিন ধরে ভার্সিটি যাস না। হ্যাঁ সেটাই, প্রায় 10 দিন ধরে ভার্সিটি যাওয়া হয় না, সামনেই পরীক্ষা। এখন ঠিকমতো পড়াশোনা আর ক্লাস দুটোই করতে হবে। এখন থেকে আর ফাঁকিবাজি করা চলবে না।
এই বলে নীল খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন ভার্সিটিতে গেল, গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে তখনই নেহা এসে সামনে দাঁড়ালো আর বলল, এভাবে কারোর সঙ্গে প্রতারণা করার মানেটা কি আমি জানতে পারি? কেমন ধরনের প্রতারণা আর কার সঙ্গে প্রতারণা আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি তুমি সবকিছুই জানো, কিন্তু সবকিছু জেনেও না জানার ভান করো না, তাহলে কিন্তু আমার খুবই মেজাজ খারাপ হবে। আর আমার মেজাজ খারাপ হলে কিন্তু আমার মাথা একদমই ঠিক থাকে না, তখন আমি কাকে কি বলি আর না বলি আমার কোনো খেয়াল থাকে না। তাই প্লিজ আমি তোমাকে যেটা বলছি সেটার উত্তর দাও। কেন তুমি এরকম মিথ্যা কথা বলেছিলে আমার সঙ্গে? নেহা দেখো, আমি আমার বাবার পরিচিত হতে চাই না। আমি আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই, যেখানে সবাই আমাকে আমার পরিচয় চিনবে। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার মতো বাবার পয়সা নিয়ে কোটানি করলে তোমার মতো একটা গ্যাংও আমার থাকতো, কিন্তু আমি সবসময় চাই একটা সাধারণ ছেলের মতো চলাফেরা করতে, একটা অসাধারণ ছেলের মতো জীবনযাপন করতে। তাই আমি সবসময় আর 5টা সাধারণ ছেলের মতোই থেকেছি। যাই হোক, সে ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু তোমায় এইটুকুই বলতে চাই যে আজ হোক কাল হোক তোমাকে আমার চাই চাই চাই। তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে মানাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আজ আমি প্রকাশ্য দিবালোকে তোমাকে বলে দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে যদি তোমার ফ্যামিলি থেকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব না নিয়ে কেউ যায়, তাহলে আমি আত্মহত্যা করব, আর সেটা থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না। তুমি পাগল হয়ে গেছো? পৃথিবীতে এত ছেলে থাকতে কেন আমার পিছনে পড়েছো? কেন আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে চাইছো? তোমার মতো সিনিয়র মেয়েদের সঙ্গে সময় কাটানো যায়, মজা নেওয়া যায়, বিয়ে করা যায় না। কেন বিয়ে করা যায় না? আর আমি তোমার সিনিয়র কলেজে বুড়ি হয়ে গেছি নাকি? আমি তোমার সাথে 1 বছর সিনিয়র। ইটস নট ফেয়ার। ভালোবাসার কাছে সবকিছুই হার মানে, সেখানে আমি তো তোমার চাইতে মাত্র 1 বছরের সিনিয়র। এটা কোনো ব্যাপার না। তোমার কাছে না হলেও আমার কাছে, আর আমার কাছে না হলেও গোটা সমাজের। আমি যখন আমার থেকে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করব, তখন সবাই প্রশ্ন করবে কেন একটা সিনিয়র মেয়েকে বিয়ে করলাম, তার বাবার সম্পত্তি দেখে। কিন্তু আমার সম্পত্তির প্রতি কখনোই কোনো লোভ নেই। তাছাড়া তুমি তো আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো। আমার পাপার অর্থ সম্পদ কোনো কিছুর কোনো কমতি নেই। আমার বাবা চাইলে ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী মেয়েকেও আমার জন্য এনে দিতে পারবেন যদি আমি চাই তো, কিন্তু আমার সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। আমার চিন্তা সব সময় মধ্যবিত্ত ফ্যামিলির একটা ঘরোয়া সংসারী মেয়েকে বিয়ে করতে। আমি সেভাবে নিজেকে তৈরি করে নেব, কিন্তু তারপরও আমার সাথে তোমাকেই চাই। জাস্ট স্টপ দিস ননসেন্স। কি হচ্ছে এসব? আমি ভাবতে পারছি না, একটা মেয়ে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে একটা ছেলে তাকে অ্যাভয়েড করার পরও এরকম কথা বলে যেতে পারে। লাজ লজ্জা বলতে কিছু আছে কি আপনার? না, আমার কোনো কিছু নেই, আছে শুধু তোমার জন্য ভালোবাসা, ব্যাস এইটুকুই। আর কোনো কথা বলতে চাই না আমি। নীল তখন নেহার সঙ্গে আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল, কারণ সে বুঝতে পারলো সত্যি সত্যি মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, কোনো কিছুতেই বাধা মানছে না। তার মুখে যা ইচ্ছে তাই বলেছে, তাই এখানে দাঁড়িয়ে বোকার মতো তার সঙ্গে তর্ক করা ঠিক নয়। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। নেহা নিজের রুমে বসে আছে দরজা বন্ধ করে। আজ 3 দিন তার ফ্যামিলির সবাই তাকে দরজা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু সে কারোর কোনো কথাই শুনবে না। আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কারণ যে জীবনে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো না, সেই জীবনে আমার আর অন্য কিছু কোনো প্রয়োজন নেই। প্লিজ নেহা, দরজাটা খোলো, আমাদের কথা বোঝার চেষ্টা করো। আমরা ওই ছেলেটার সঙ্গে কথা বলবো, তার ফ্যামিলির সঙ্গে কথা বলে দেখবো, প্রয়োজন হলে আমরা তাদের কাছে তাদের ছেলেটাকে ভিক্ষা চাইবো। তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার জন্য আমরা সব করতে পারি। তোমরা চাইলে কি হবে? সে তো আমাকে চায় না, সে তো আমাকে একটুও ভালোবাসে না। সে যদি ভালোবাসতো তাহলে এই 1 সপ্তাহের মধ্যেই সে কিছু একটা করতো, কিন্তু আমি জানি একটা সিনিয়র মেয়ের সঙ্গে কখনো একটা জুনিয়র ছেলে তার সম্পর্ক মেনে নেয় না। কিন্তু নেহা, তুমি দয়া করে এরকমটা করো না। তুমি কেন একটা ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করতে যাবে? ছেলেটা যখন তোমাকে ভালোবাসে না, তখন তুমি কেন তার ভালোবাসা বুকে নিয়ে নিজেকে কষ্ট দিচ্ছ? কারণ কেউ আমাকে ভালো নাই বাসতে পারে, তাই বলে যে আমি তাকে ভালোবাসতে পারবো না এমন তো কোনো কথা নেই। তাই আমি তাকে ভালোবাসি,
সে আমাকে ভালো না বাসলেও আমার কোনো কিছুই যায় আসে না। ভালোবাসতে বলে আমার ভালোবাসতে হলে তোমাকে বেঁচে থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তুমি যদি এইসব কিছু করে নিজেকে শেষ করে দাও, তাহলে কি তুমি তোমার ভালোবাসা পেয়ে যাবে? কখনোই না, বরং তুমি নিজেই নিজের ভালোবাসাকে হত্যা করবে। আমাকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে না পাই, তাহলে আমি আমার এই জীবন রাখবো না, মরে যাব আমি। এই বলে নেহা কোনোভাবে দরজা খুলছে না। এটা দেখে তার ফ্যামিলি তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে এবং এই বিষয়টা কি হয়েছে সেটা জানার চেষ্টা করে। তখনই নেহার একটা বান্ধবী নীলকে ফোন দেয় এবং সমস্ত বিষয়টা জানায়। সবকিছু শুনে নীল সেখানে ছুটে আসে আর নেহার রুমে চলে যায়। কি ব্যাপার? এসব পাগলামোর মানে কি? আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তারপরও কেন এমন পাগলামো করছো? আমাকে বিয়ে করতে বাধ্য করবে বলে? না, তোমাকে বাধ্য করার কোনো ইচ্ছে আমার নেই। যেখানে তুমি আমাকে ভালোবাসবে না সেখানে কেন আমি তোমাকে বাধ্য করতে চাইবো? ভালোবাসা কখনো জোর করে হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি তোমার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চাই না। তুমি যদি ভালোবাসতে তাহলে নিজের থেকে এসে আমাকে ভালোবাসার কথা বলতে, কিন্তু তুমি সেটা করোনি। হ্যাঁ সেটাই তো আমি তোমাকে বলতে চাইছি। তাহলে তুমি কেন নিজের জীবন নষ্ট করতে চাইছো? কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? কি লাভ নিজেকে শেষ করে দিয়ে? ভালোবাসা কখনো লাভ লসের হিসেব করে হয় না। ভালোবাসা জাস্ট হয়ে যায় যে কারোর সাথে। ভালোবাসতে হলে একটা ভালো মন প্রয়োজন, আর ভালোবাসার মতো একটা সঠিক মানুষের প্রয়োজন। হ্যাঁ আমি তোমাকে সেটাই বোঝাতে চাইছি যে কারো জন্য নিজের জীবনটা নষ্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে তো নিজেকে ভালোবাসা, তারপর অন্য একজনকে ভালোবাসার চেষ্টা করো। আমি নিজেকে যথেষ্ট ভালোবাসি এবং যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু যেখানে এই ভালোবাসাকে পরিপূর্ণত্ব দিতে হলে আরো একজন মানুষ প্রয়োজন। সেই মানুষটা যদি আমাকে ভালো না বাসে, তাহলে কি লাভ আমার এই জীবন রেখে? বাই দ্য ওয়ে, তুমি এখন কেন এখানে এসেছো? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না। আমার মন চেয়েছে তাই আমি এসেছি। কেন, তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কারণ এই বাড়িটা আমার। এখানে তুমি আসলে তো আমার কাছে তোমাকে কৈফিয়ত দিতেই হবে। বলো কেন এসেছো? তোমার এসব পাগলামো আর সহ্য করতে পারছিলাম না, তাই আমাকে এখানে আসতে হলো। তুমি কেন আমার মতো একটা ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করতে যাবে? বিকজ ভালোবাসা এরকমই। প্লিজ নীল, লিভ মি। আই লাভ ইউ নীল, আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আই ক্যান ডাই ফর ইউ। আমি সত্যি বলছি, আমি তোমাকে না পেলে নিজেকে শেষ করে দিব। এই জীবন আমার চাই না। ঠিক আছে আমি মেনে নিলাম, তোমাকে আমার ফ্যামিলিকে আমার যেভাবে মানাতে হয় আমি মানিয়ে নিব, কিন্তু তোমার ফ্যামিলিকে তুমি কি করে মানাবে? আর সমাজের মানুষের কথা না হয় বাদই দিলাম, সমাজে তুমি মুখ দেখাতে পারবে আমার মতো একটা ছেলেকে বিয়ে করলে? কিসে তখন থেকে তোমার মতো করে বলে যাচ্ছ? কি নেই তোমার মধ্যে বলো? টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রাচুর্য, যা থাকার প্রয়োজন সবকিছুই আছে। তাহলে কেন তোমাকে আমার ফ্যামিলি বা সমাজ মেনে নেবে না? আমি তোমার চাইতে বয়সে ছোট, সবাই মনে করবে আমি আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করেছি তার বাবার অর্থ সম্পদ আর প্রাচুর্য দেখে, কিন্তু আমার ব্যাপারে যে কোনো কিছুর কম তিনি সেটা সমাজের মানুষ দেখবে না। তাছাড়া তুমি হাই প্রোফাইল লাইফ এনজয় করতে অভ্যস্ত, কিন্তু আমি সেটাতে অভ্যস্ত নই। আমি সাদাসিধে জীবনযাপন পছন্দ করি, তুমি সেটাতে থাকতে পারবে না? পারবো না কেন? অবশ্যই পারবো। আমাকে পারতেই হবে, কারণ আমি তোমায় ভালোবাসি, আর ভালোবাসার জন্য আমি সব করতে পারি। আই ক্যান ডু এভরিথিং বিকজ আই লাভ ইউ। এই বলেই নেহা নীলকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকলো আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে নীলও তার সঙ্গে রেসপন্স করতে শুরু করলো। এভাবেই চলে গেল প্রায় আধা ঘন্টার মতো সময়, কিন্তু সেদিকে তাদের কারোরই কোনো কেয়ার নেই। আরো বেশ কিছুক্ষণ পর দুজনকে ছেড়ে দিয়ে বসলো আর তারপর নেহা বলতে লাগলো, প্লিজ নীল, তুমি আমার কথা তোমার ফ্যামিলিতে জানাও আর আমাকে তোমার কাছে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হয় আমি এই বুঝি মরে গেলাম। ঠিক আছে আমি তাই করব, কিন্তু তোমাকে একটা কাজ করে দিতে হবে। তুমি আমাকে যা বলবে তাই করব। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। বলো আমাকে কি করতে হবে। তুমি যদি বলো তোমার কারণে আমাকে নিজের জীবনটা দিয়ে দিতে হবে, আমি তাতেও প্রস্তুত। সেরকম কিছুই করতে হবে না তোমাকে। আসলে আমার বন্ধু হৃদয়
তাকে তো চেনো, সে একটা মেয়েকে পছন্দ করে। আর ওই মেয়েটা আমাদের ভার্সিটিতে আমাদের ক্লাসে পড়ে। ওই মেয়েটাকে একটু হৃদয়ের সঙ্গে ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এটা আমার জন্য কোনো ব্যাপারই নয়। আমি ভার্সিটির প্লে গার্ল, আর ক্যাম্পাসে আমার কথা কেউ শুনবে না এরকম কেউ হতেই পারে না। জাস্ট 2 মিনিটের ব্যাপার। 2 মিনিটের মধ্যে যদি আমি ওই মেয়েটাকে তোমার বন্ধুর প্রেমে রাজি করাতে না পারি, তাহলে আমার নাম নেহা নয়, আর আমি নিজেই তোমাকে ছেড়ে দেব। অতঃপর নীল কথা বলা শেষ করে বাসায় চলে আসলো। আর বাসায় এসে সঙ্গে সঙ্গে সে হৃদয়কে ফোন দিল আর সবকিছু খুলে বলল। সবকিছু শুনে হৃদয় নিজে থেকেই বলল, সত্যি দেখ, তোর মতো বন্ধু পাওয়া আমার 7 জন্মের ভাগ্য। আমি সত্যিই বলছি, আমি মনে হয় আগের জন্মে কোনো পুণ্য করছিলাম, যার বিনিময়ে তোকে আমি আমার বন্ধু হিসেবে পেয়েছি। বাদ দে, এখন বল আন্টির খবর কি? আন্টির শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো আছে। কথা বলবে আমার সঙ্গে? ফোন আম্মুর কাছে দিব? হাতে ফোনটা আন্টির কাছে দে। অনেকদিন হলো আন্টির সঙ্গে কোনো কথা বলা হয় না। আন্টির কাছে ফোনটা দে, আন্টির সঙ্গে একটু কথা বলি। হৃদয় তখন তার আম্মুর কাছে ফোনটা দিল। আর নীল আর হৃদয়ের আম্মুও বেশ কিছুক্ষণ কথা বলে তারপর ফোন রেখে দিল। এরপর দিন সকালবেলা হৃদয়ের নীল একসঙ্গেই ভার্সিটিতে আসতো। আর তো আর কিছুক্ষণ পর নেহা ভার্সিটিতে আসতো। নেহা ভার্সিটিতে এসেই ওই মেয়েটার কাছে গেল আর বলল, কিরে রিমি, তোর সঙ্গে একটু কথা বলার ছিল, দেখি ফ্রি আছিস? আরে নেহা আপু, হ্যাঁ বলুন না কি বলবেন, আমি ফ্রি আছি। তোকে আমার ছোট ভাই পছন্দ করে, তুই তার সঙ্গে রিলেশন করবি, এটা আমার অর্ডার। আমি সরি আপু, এটা আমি পারবো না, বিকজ আমি একটা ছেলেকে ভালোবাসি। তার সঙ্গে আমার 2 মাসের সম্পর্ক। এখন আমি তাকে ছেড়ে কিভাবে অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক করব? তুই খুব ভালো করে জানিস এই ক্যাম্পাসে শুধুমাত্র আমার কথা চলে, আমি কারোর কথায় চলি না। তাহলে তুই এই কথাটা আমাকে বলার সাহস কি করে পেলি? তুই আজ থেকে সম্পর্ক করবি, এটাই আমার শেষ কথা। আর হৃদয় ক্যাম্পাসের পেছনে যে ফুচকার দোকানটা আছে, ওইখানে তোর জন্য ওয়েট করছে, তাই এক্ষুনি ওকে গিয়ে প্রপোজ করবি। কিন্তু আপু, আমি যে একটা ছেলেকে ভালোবাসি, তার কি হবে? সে যদি জানতে পারে আমি তার সঙ্গে সম্পর্ক রেখে অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি, তাহলে তো সে আমার লাইফটা বরবাদ করে দেবে। তাছাড়া তুমি হয়তো তাকে চেনো, সে এই ভার্সিটির সিনিয়র ক্লাসের ছেলে। আমি আশা করি তুমি বুঝতে পারছো আমি কাকে ইঙ্গিত করছি। হ্যাঁ, আই নো দ্যাট। আর আমি এটাও জানি যে তুই তার সঙ্গে বাধ্য হয়ে সম্পর্কে গেছিস, কারণ ভালো মেয়েরা একটা মাফিয়া ছেলের সঙ্গে কখনোই জেনে শুনে সম্পর্কে যায় না। যাই হোক, তুই চিন্তা করিস না, ওটা আমি সামলে নেব, কারণ ও তোকে সত্যি ভালোবাসে না, তোর সঙ্গে টাইম পাস করে মজা নেওয়ার জন্য। হ্যাঁ আপু, আমি এটা খুব ভালো করে জানি, কিন্তু দেখো আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার পড়াশোনা ছেড়ে দিলে হবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তাছাড়া অন্য ভার্সিটিতে পড়াশোনা করার মতো সামর্থ্য আমার নেই, তাই এখানেই পড়তে হবে। তাই আমি এগুলো চোখ বুজে সহ্য করছি। আমি নেহা আছি তো, তাহলে চিন্তা করছিস কেন? তুই যা, ওখানে হৃদয় দাঁড়িয়ে আছে, তোকে প্রপোজ করবি। এরপরেও আপু আমার খুব ভয় লাগছে, যদি কোনো সমস্যা হয়। বুঝতেই তো পারছো আমি একটা মেয়ে মানুষ। নেহা তখন প্রচন্ড খেপে গেল আর ঠাস ঠাস করে রিমির 2 গালে 2টা চড় বসিয়ে দিয়ে বলল, তুই আমার বাংলা কথা বুঝতে পারছিস না? তোকে না আমি একবার বলছি, যা আগে আমি দেখে নেব। তুই এক্ষুনি হৃদয়কে গিয়ে প্রপোজ করবি, তারপর বাকিটা আমি বুঝবো। তোকে এত কথা বলতে বলেছি আমি। ঠিক আছে আপু, আমি যাচ্ছি, প্লিজ তুমি আমার পাশে থেকো, না হলে আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। এই বলে রিমি সেখান থেকে চলে গেল। আসলে সেও মনে মনে হৃদয়কে একটু একটু পছন্দ করত, কারণ হৃদয় যথেষ্ট ভদ্র এবং সুদর্শন একটা ছেলে। ভার্সিটির পেছন সাইডের ফুচকার দোকানটায় গিয়ে দেখলো হৃদয় তার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে আসার সময় ভার্সিটির বাগানের ফুল গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে এনেছিল, আর সেটা দিয়ে হৃদয়কে সে প্রপোজ করে। হৃদয়, আমি তোমাকে পছন্দ করি আর ভালোবাসি, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণেই সেটা তোমাকে বলা হয়ে ওঠেনি। কিন্তু আজ নেহা আপুর কারণে সাহস করে তোমার কাছে বলতে এলাম, আই লাভ ইউ হৃদয়। হৃদয়ের মনে তো তখন খুশি নাচ করতেছে। সে কি করবে আর কি বলবে ভেবে পাচ্ছে না। রানী আহার ক্ষমতা ভার্সিটির ক্যাম্পাসে এতটাই প্রবল সে বুঝতেই পারেনি। নিহার ছোট্ট একটা কথাই এই রিমি তাকে প্রপোজ করতে চলে আসতো। হৃদয় তখন আর কোনো দেরি না করে রিমির প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল।
লাভ ইউ টু। আমিও তোমায় ভালোবাসতাম, কিন্তু তোমার সামনে দাঁড়ানোর সাহসটা আমার হয়ে ওঠেনি, কারণ আমি জানতাম তুমি এই কলেজের সিনিয়র, একটা ছেলের সঙ্গে সম্পর্কে আছো। কিন্তু ভালোবাসা তো আর বাধা মানে না, তাই হয়তো আমি এক তরফায় এতদিন তোমায় ভালোবেসে গেছি, কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি। হ্যাঁ, আজ থেকে আর একতরফা ভালোবাসতে হবে না, আজ থেকে আমিও তোমাকে ভালোবাসি। আর সবটাই সম্ভব হয়েছে নেহা আপুর জন্য। নেহা আপু সত্যি অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ, তুমি সত্যি কথাই বলেছো নেহা। আপুর মতো মানুষ হয় না। দেখতে যদিও একটু গুন্ডা গুন্ডা টাইপের, কিন্তু তার মনটা অনেক ভালো। মানুষকে খুব ভালোবাসতে পারে আর ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। এই যে তোমাকে আমার করে এনে দিল। মানে বুঝতে পারলাম না, ভালোবাসার জন্য আমাকে তোমার কাছে এনে দিল কেন? মানে তুমি কিছুই জানো না? নেহা আপু আমার বন্ধু নীলকে ভালোবাসে, কিন্তু নীল সেটা মেনে নিতে চায়নি। সে শর্ত দিয়েছিল যদি তোমাকে আমার প্রস্তাবে রাজি করাতে পারে, তাহলে সে নেহা আপুর প্রস্তাব মেনে নিবে। ব্যাস, এতটুকুই ছিল। এই কথা বলেই হৃদয় রিমিকে নিজের কাছে টান দিয়ে নিয়ে গেল আর রিমির কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। রিমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে তার নিঃশ্বাসের শব্দ শুনছিল। এদিকে তো হৃদয় আর রিমির প্রেমের গল্প শুরু হয়ে গেল। তা ভিউয়ার্স, চলুন ওদিকে থেকেই কি চলছে নীলের আর নেহার মধ্যে। সেদিন রাতের বেলা নেহা নীলকে ফোন দেয়। আমি তো তোমার দেওয়া শর্ত রেখেছি, রিমি হৃদয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছি। এবার তুমি নিশ্চয়ই আমাকে আর কোনো অজুহাত দেখাবে না, আমাকে বউ বানিয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে। জাস্ট 1 সপ্তাহ ওয়েট করো। 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে আমার বাড়িতে বউ বানিয়ে আনবো, কারণ আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে ভালোবাসো আর আমাকে কাছে পাওয়ার জন্য তুমি সবকিছুই করতে পারো। তাই আমি আর দেরি করব না। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ প্রেমালাপ করে ফোনটা কেটে দিল। এভাবে দেখে দেখে 1 সপ্তাহ সময় কেটে গেল। নীল তার ফ্যামিলিকে জানিয়ে সবাইকে অনেক কষ্ট করে রাজি করিয়ে তারপর নেহাকে তার ঘরের বউ বানিয়ে নিয়ে এসেছে। আজ তাদের বাসর রাত। নেহা বাসর ঘরে বসে নীলের জন্য অপেক্ষা করছে। এদিকে তাদের বিয়েতে তাদের ভার্সিটির সমস্ত বন্ধুরা উপস্থিত ছিল। রিমি আর তার বন্ধুরা মিলেই নীলের জন্য বাসর ঘর সাজিয়েছে, আর তাই জন্য তারাও বাসর ঘরে অপেক্ষা করছে কখন নীল আসবে, আর তারা একটু আনন্দ উল্লাস করে সেখান থেকে চলে যাবে। দেখতে দেখতে প্রায় রাত 11টার মতো বাজে। তখনই হৃদয় আর তার অন্য বন্ধুরা মিলে নীলকে আর নিয়ে আসলো। কি ব্যাপার রিমি, তোমরা এখনো রুমে কি করছো? তোমরা জানো না আজ নীল আর নেহার বাসর রাত? সেখানে তারা দুজন থাকবে, কিন্তু তো তোমরা কেন? বারে, আমরা এত কষ্ট করে তোমাদের জন্য বাসর ঘর সাজালাম, আমাদের বুঝি কোনো কষ্ট হয়নি? আমাদেরকে একটু পারিশ্রমিক দিতে হবে না? তার জন্যই তো এখন এখানে বসে আছি। তোমাদের আবার কিসের পারিশ্রমিক? যা জিনিসপত্র আনা হয়েছে সবকিছু তো নীলের নিজের টাকাতেই আনা হয়েছে, যে তাহলে তোমাদেরকে কেন পারিশ্রমিক দিতে হবে? আরে দোস্ত, তুইও না একটু বুঝিস না। রিমি, এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে। এটা দিয়ে তোমরা পার্টি করো আর আমাদের জন্য দোয়া করো, যেন সুখী দম্পতি হিসেবে তোমাদের মাঝে উদাহরণস্বরূপ হয়ে থাকতে পারি।